টলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু বান্ধব আছে। না, প্রচুর। দ্যাটস আ কমপ্লিটলি মিসনমার। আমার হাতে গোনা, মানে 4-5 শিল্পী সেটার আকর্ষণে আসে। সেটার আকর্ষণ বললাম, একটু কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু সেটা কিন্তু আসলে আকর্ষণ, মানে বিকর্ষণ নয়। অনেকে আমাকে বাচিক শিল্পী মানতেই নারাজ। টেক্সটটা না পড়লে বোধ তৈরি হবে কি করে? বোধের তো একটা উচ্চারণ আছে। কেমিস্ট শপে তো কন্ডম পাওয়া যায়, বোধটা তো পাওয়া যায় না। এখন কিন্তু শুধুমাত্র অভিনয়কে পেশা করলে চলবে না, এখন কিন্তু একটা প্ল্যান বি ভাবতে হবে। পরিবর্তন শব্দটা আমি খুব ঘৃণা করি আজকাল, সরি। এত সরকারি আর বেসরকারি চর্বিত চর্বণ ঘটেছে না এই শব্দটার। ইটস অলমোস্ট বিকাম লাইক সোশ্যালিজম। মানে আমি তো ধরে নেব না যে তিনি আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারেননি বলে। এমন অনেক পুরুষ নারীরা আছে যারা আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারে না বলে তাদের ফ্রাস্ট্রেশনগুলো উপরে, সেটা বুঝতে পারি। আমার বোধহয় ওইটুকুই অস্কার, পদ্মশ্রী, আরও কী সব শ্রী আছে না, বিশ্রী। কারণ আমার একটাই দায়বদ্ধতা আছে সঙ্গীতা, আমি অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। যতদিন জীবিত থাকবো ততদিন সেটা থাকবো, সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। এমন মন খোলা একটা আড্ডা হয়তো অনেক দিন দেখেননি আপনারা। আমি তো সত্যি এত মন খোলা আড্ডা অনেক দিন দিইনি। ভীষণ ভালো লাগলো, এমন অনেক অজানা কথা জানতে পারলাম যেগুলো হয়তো সব সময় বলা হয় না। সঙ্গে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। সুজয়দা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো বলো? শীতকাল শেষ হয়ে যাচ্ছে তো মনটা ভালো নেই আর কি। আবার তো গরম, বুঝলি তো। আর মানে ইন্ডাস্ট্রি, শহর, সবই সবই তো গরম, তাপমাত্রার সঙ্গে ভারসাম্য রেখে মনটা ভালো নেই আর কি। তবে তোর সঙ্গে, তোকে দেখে তোর এখানে এসে মনটা একটু ভালো হলো। ভালো কফি খাওয়ালি, ভালো ফার্স্ট ক্লাস খাওয়ালি, তোর একটা একটা সুন্দর নন্দন বোধ আছে, সুন্দর সাজিয়েছিস, ভালো লেগেছে এসে আমার। ন্যাড়া একটা স্টুডিও নয়, ইটস গুড, নাইস, ইউ হ্যাভ এস্থেটিক্স। ইউ ওয়েলকাম। আমরা কিন্তু আজকে গল্প করব, হ্যাঁ একটা জমিয়ে আড্ডা, হ্যাঁ, যেখানে তোমার দুষ্টুমিগুলো সম্বন্ধেও আমরা জানবো, যেখানে তোমার ছোটবেলা সম্বন্ধেও আমরা জানবো। সব রকমের গল্প হবে, কোথাও তুমি Sure. কিন্তু না বলতে পারবে না। চেষ্টা করবো না বলার, না মানে বলার চেষ্টা না, করবে। চেষ্টা করবো না না বলার। দেখ, অর্গানিক্যালি যেটা বেরিয়েছে সেটাই বেরোলো, কিন্তু চেষ্টা করবো না বলার। একদম চলবে না, একদম আচ্ছা, চলবে না। ওকে, অলরাইট। আজকে কিন্তু এটা মানে একদম আনফিল্টার্ড, তুমি যদি বলো সেরকম একটা আড্ডা আমরা। তোকে আমার এক বন্ধুর ছবি দেখাবো, অদিতি মজুমদার মুখার্জি। ও যে এত বড় সারনেম কেন ব্যবহার করে ঈশ্বরই জানেন। ও বম্বেতে থাকে, তোকে খানিকটা অদিতির মতো দেখতে। আমি ভেবেছিলাম পডকাস্টে শেষ হলে অদিতিকে ফোন করে বলবো যে কোনো বৈধ না অবৈধ একটা ব্যাপার স্যাপার কিছু আছে কিনা, তাতে অদিতি প্রচণ্ড চটবে। আর ও বম্বেতে থাকে তো, আমি ভীষণ মজা পেতাম। যাই, সেটা করবো না, থাক, ওটা করবো না। ওটা করো না প্লিজ। বল। আমরা তোর পডকাস্ট দেখেছি আমি 2-1 বার, অ্যান্ড আই কোয়াইট লাইকড ইট। তোর একটা মানে ইউ ইউ নো হোয়াট, ইউ আর এ নিউজ কাস্টার, ইউ আর এ নিউজ কোম্পানি, সেটা থেকে বেরিয়ে এসে তুই নিজের একটা কাজ করছিস, এবং আই কংগ্রাচুলেট ইউ বিকজ ইটস ভেরি এম্পাওয়ারিং। একটা কোথাও আমার মনে হয় তুই অনেক মানুষকে পথ দেখাচ্ছিস, থ্যাংক ইউ সো সেটা খুব মাচ। দরকার। খুব ভালোবেসে কাজটা করছি, তোমার সাথে হ্যাঁ, কথা হচ্ছিল, মানে এটা আমার খুব ভালোবাসার কাজ। আমি কথা বলতে ভালোবাসি, মানুষকে জানতে ভালোবাসি, আর আমার মনে হয় পডকাস্ট মানে তার জন্য একটা বেস্ট অপশন। রাইট। তোমার ছোটবেলায় চলে যাই আমরা, সুজয়দা। একদম ছোটবেলায়, যখন আমি গুড়গুড়ে একটা মিষ্টি গোলগাল বাচ্চা ছিলে, সেই সময়। সেটার কথা তো আমার অত মনে নেই, তবে হ্যাঁ, মানে আমি খুবই মিষ্টি একটা গোলগাল বাচ্চা ছিলাম। শুনেছি ফ্যারেক্সের বিজ্ঞাপনের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল বাড়ি থেকে। অবভিয়াসলি মা বাবা নিশ্চয়ই করতে দেয়নি। একটা খুব মজার ঘটনা ছিল, সেটা বলি। সেটা ওই মানে ইন্টারমিটেন্ট টাইমে তোকে বলা হয়নি। একবার গ্র্যান্ড হোটেলে একটা খুব নামকরা ভারতীয় খাবারের জায়গা ছিল, সেটার নাম ছিল মোগল রুম।
বুঝলি, খুব নাম করা গজল সিঙ্গাররা সেখানে এসে গান করতেন। পিনাজ মাসানি গিয়েছেন ওখানে, পঙ্কজ দাস গিয়েছেন। তো আমার মনে আছে এরকম একটা সন্ধ্যেবেলা খেতে গেছি, আর তোর ভার্জন অনুযায়ী আমি তো অত্যন্ত সোশ্যাল একটা বাচ্চা ছিলাম আর কি, গুড়গোড়া। হ্যাঁ, আমি না নিজেদের টেবিলে আর থাকিনি, মা বাবাদের বন্ধুরাও কার গিয়েছিল। আমি কাছে গেছিলে? যে টেবিলটায় গিয়েছিলাম সেটা একটা, তার নাম নিতে পারবো না আমি অবভিয়াসলি, তিনি বিরাট বড় উদ্যোগপতি, মানে ভারতবর্ষ ছাড়িয়ে তার নাম, মানে তিনি ধনকুবের বললেও যথেষ্ট বলা হয় না, তিনি ওই টেবিলে ছিলেন। এবং তার আমাকে এতই পছন্দ হয়েছিল, তার বংশে নাকি কোনো, মানে এটা তার ভার্জন অফকোর্স, যে তার বংশে কোনো ছেলে নেই। সে আমাকে দেখে এতই, আর আমি তাকে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কী খাবে বাবা, আমি বলেছি আমি তো আইসক্রিম খাবো। হ্যাঁ, যা বলে থাকে আর কি ছোটো ছেলেমেয়েরা আর কি। তো আমি অ্যাপারেন্টলি বাবা আর মা সমানে খুঁজতে আমি তো প্রচণ্ড কনভারসেশন, আমি টেবিলের মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, আমি প্রচুর গল্প করেছি, মন খুলে আড্ডা মেরেছি, কিছুটা বোধহয় বাবা আমার পিন্ডিও চটকেছি, এইসব করেছি টরেছি আর কি। হ্যাঁ, এইসব বলেছি চলেছি আর কি। হ্যাঁ, তো তিনি আমার মাকে বলেছিলেন এবং বাবাকে, দেখুন আপনারা তো এখন, আপনারা দুজনেই, আপনাদের বয়স কম, আপনাদের ইচ্ছে হলেই আপনারা আবার বাচ্চা আপনাদের হতে পারে, আপনারা আমাকে একে দিয়ে দিন, হ্যাঁ, আমি একে মানুষ করি। বাবা বোধহয় গড়রাজি ছিল, মা বলল প্রশ্নই ওঠে না, আমার বাচ্চা আমাকে ফেরত দিন। মা বলে তুমি বলছো কাকুর একটু ডাউট হ্যাঁ, ছিল? মানে বোধহয় ডাউট ছিল আর কি। তো না যাই হোক, মানে আই এম কিডিং, দুজনেই রাজি হয়নি। বাট আই ওয়াজ asked to be adopted by one of the topmost industrialists in the world. ওদের একটা চেইন অফ হোটেলস আছে, খুবই অভিজাত সেই হোটেলের চেন, এবং অফকোর্স ওবেরয় নয়, অন্য একটা হোটেলের চেন। তো সেটা আমার কাছে খুব একটা, পরে শুনেছিলাম যে মা বাবার কাছে এরকম, এবং তাদের হয়ে আমি কাজও করেছি পরে। হ্যাঁ, মানে অফকোর্স তাদের না জানি। কি কোনোভাবে শেয়ার করা হয়েছে তখন? না, নেভার ডান দ্যাট। আমি খুব পেশাদার আমার কাজের ব্যাপারে, আমার ব্যক্তিগত পরিসর আর পেশাদার পরিসরটা আমি মেলাই না। আমি এমনভাবে চিহ্নিত করি বা লক্ষণ রেখাটা টানতে শিখেছি, খুব জরুরি, জীবন শিখিয়েছে, কাজের, পেশাদার কাজের জগৎ শিখিয়েছে লক্ষণ রেখাটা টানাটা। শুরুতে তো নিশ্চয়ই এরকম ছিলে না? পুরোটা ছিলাম না, এটা তো ঠিক কথাই। শিখিয়ে দেয় জীবন, শিখিয়ে দেয় কাজের জগৎ, তোমার চারপাশটা, পরিবেশটা শিখিয়ে দেয়। আর ছোট থেকে না আমি যে খুব স্পয়েলড ব্র্যাট ছিলাম তা বলা যাবে না, মানে প্রচন্ড একটা অসম্ভব প্যাম্পার্ড, আমাকে দেখে খুব ট্যাম্পার্ড মনে হয়। আমি বলবো যে তুমি নিজেকে প্যাম্পার করো নিজে, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। না। সে তো নিজেকে একটু প্যাম্পার করতেই হয়, না ভালো থাকবো কি করে? কি আশ্চর্য, মানে শোন, নিজেকে প্যাম্পার করার জন্য কোনো মানে প্রেমিকের প্রয়োজন হয় না, কোনো কারোর প্রয়োজন হয় না, নিজেকে প্যাম্পার করতে গেলে নিজেই যথেষ্ট। সো ইয়া, আমার ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে। আমার যেটা আমি সবসময়, আমি আগেও কোনো একটা ইন্টারভিউতেই কথা বলেছি, আমার তোকে বলতেও কোনো আপত্তি নেই, আমার জন্মদিন মানে খুব এক্সপেন্সিভ উপহার ছিল না। যেটা ছিল সেটা বোধহয় আমার একটা কোথাও নন্দনবোধ তৈরি করে দিয়েছে, জানিস। কারণ আমার মা বাবা তো দুজনেই খুব উচ্চশিক্ষিত, সাংঘাতিক একটা পাবলিক ইন্টেলেকচুয়াল ছিলেন না। মা হাউস ওয়াইফ, বাবা চাকুরিজীবী, প্রাইভেট চাকরি করতো, আগে থেকে মধ্যবিত্ত ফ্যামিলি। কিন্তু আমার জন্মদিন মানে আমাকে নাটক দেখাতে নিয়ে যাওয়া হতো। এটা তো আলাদা। হ্যাঁ, এটা না অদ্ভুত জিনিস। আমার মনে আছে, আই ক্লিয়ারলি রিমেম্বার, আমার স্মৃতিতে আমার জন্মদিনের প্রথম নাটক দেখার উপহার ছিল কথা অমৃত সমান। নাথপতি অনন্তপদ যখন হচ্ছে তখন ভীষণ ছোট, আমি পরে নাথপতি অনন্তপদ দেখেছি শাওনি মিত্রর। কিন্তু আমার মনে আছে আমার জন্মদিনের উপহারগুলো, একবার কথা অমৃত সমান। আমি যখন আরেকটু বড় হলাম, ক্লাস 9-10 পড়ি, তখন 9-এই পড়ি, 9-10 বাকি 9-এই পড়ি, তখন আমি ফেরিওয়ালার মৃত্যু দেখতে গেছি নান্দিকারে। সেগুলো কিন্তু আমার উপহার ছিল। আর বই তো আমাকে কিনে দেওয়া হতোই, কারণ আমাদের জেনারেশন তো গুগল থেকে শব্দের মানে জানেনি। আমরা অভিধান দেখেছি, অভিধান, ডিকশনারি বিক্রি বোধহয় এখন খুব কমে গেছে। আমি অনেকদিন অনেকের বাড়িতে গেছি, ধরো বন্ধু বান্ধবদের বাড়িতে, এখন আমাদের তো ছোটবেলায় রাখা থাকতো বাড়িতে একদম সুন্দর করে, অপশন ছিল না, কোনো অপশন ছিল না, এবং আমাদের
আমাদের অভ্যেসও অভ্যেস করানো ছিল। হতো মানে আমরা খুব তাড়াতাড়ি ওয়ার্ডটা স্কুলে, বেরও করে ফেলতে হ্যাঁ পারতাম। স্কুলে অভ্যেস করানো হতো, কারণ আমাদের তো হ্যাঁ। বই পড়াতে হতো, বই পড়তে হতো। এখন কিন্তু তোমার বাচ্চারা এই ব্যাপারটা সম্বন্ধে মনে হয় জানেই না অনেকে। জানি না, জানি কি না, আমি দেখ, আমি তো সোশ্যাল রিফর্মার নই। আমার যেটুকু কাজ আমি করব, আমার কাজ করা, আমি আমার যেরকম, আমি যখন পড়াই, আমি শ্রুতি অভিনয় শেখাই। তুই একদম ছোটবেলার থেকে, আমি একটু ডাইগ্রেস করে তোকে একটা কথা বলছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। একদম একদম তাই বলো। যে আমি যখন শ্রুতি অভিনয় শেখাই, তখন কিন্তু আমি গলার মডিউলেশন আর উচ্চারণের ওপরে বসে পড়ি না। মানে আই ডোন্ট সিট অন দ্যাট। মানে উচ্চারণ আর স্বরবিন্যাসটা অনেক পরে, তার আগে তো পড়াশুনো, টেক্সটটা না পড়লে বোধ তৈরি হবে কি করে? বোধের তো একটা উচ্চারণ আছে। তোমার স্টুডেন্ট যারা আমাদের মতো এজে বা তোমার তা কাছাকাছি আমার, এজে, তাদের হ্যাঁ সঙ্গে হ্যাঁ, আর এখন যারা অনেকটা ধরো ছোট, তাদের অনেকটা ডিফারেন্স পাও? ডিফারেন্স কি জানিস তো, আমার কাছে যারা চর্চা করতে আসে বা শিখতে আসে, তারা আহ, তিনটে কারণে আসে। প্রথম কারণটা যেটা বলবো, যারা শিখতে আসে প্রথম কারণটার জন্য, তারা বেশি দিন থাকে না, চলে যায়। তারা বেলা শেষে সুজয় প্রসাদকে খুঁজতে আসে, সিনেমার অ্যাক্টর সুজয় প্রসাদের কাছে চর্চা করতে এসেছি। একটা একটা টু বি সিন অ্যান্ড টু বি হার্ড একটা সিনড্রোম নিয়ে আসে, প্রথম কারণটা। তারা অনেকে কনভার্টেডও হয়ে যায় পরে, ভালোবেসে ফেলে হয়তো ভালোবেসে ফেলে। সাবজেক্টটা। আর সেকেন্ড কারণটা হচ্ছে আম, আমার 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 বলার ভঙ্গি, আমার পাঠের ভঙ্গি, আমি যে একটা আনস্কুলড শিল্পী, সেটার আকর্ষণে আসে। সেটার আকর্ষণ বললাম, একটু কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু সেটা কিন্তু আসলে আকর্ষণ, মানে বিকর্ষণ নয়। আকর্ষণটা হচ্ছে যে আমার কোনো স্কুলিং নেই, মানে এই লোকটা যা বলছে অভিজ্ঞতা থেকে বলছে, পুরোটাই সেলফ মেড। সেলফ মেড। আর থার্ড কারণটা হচ্ছে আমি বুঝতে পারি অনেকে হাসে আমার মধ্যে, তারা তারা যা যা বলে উঠতে পারেনি, যা যা বলতে চায়, সাহস অর্জন করতে আসে। এই আমি সংখ্যাটাই কি অনেক বেশি? আমি অনেক মানুষকে সাহস দিয়েছি, সেটা আমি জানতে পারতাম না, পরে বুঝেছি। মানে আমাকে যখন রাস্তায় লোক থামিয়ে কথা বলে, তার মধ্যে হয়তো 70% বলে, আমি রোজ সকালে উঠে দেখি আপনার ইনস্টাগ্রামে আপনি কি পড়েছেন, বা আপনার ছবিতে অভিনয়, বা আপনার বাচিক অভিনয়, বা আপনার ওই অভিনয়, আপনার সেই অভিনয়। 30% কিন্তু সেই 30%-এর মধ্যে অনেকেই পড়েন যাদের ছেলে বা মেয়েকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। সেরকম ঘটনাও আমার জীবনে ঘটেছে। মানে আমি ভাবতেই পারিনি। মানে আমি তো কাউন্সিলর নই, না, আমি সাইকিয়াট্রিস্ট নই, তুমি ভীষণ ভালো কথা বলো। কিন্তু আমার মনে হচ্ছে তাদের সঙ্গে কিন্তু আমি কথাও বলিনি, তারা কোনো 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 আমার একটা পাঠের অংশ শুনেছে। আচ্ছা। মানে আমাকে অনেক বছর আগে, আমি এই কথাগুলো কিন্তু পিঠ চাপড়ানো বা একটা অসম্ভব, মানে একটা সাধু বাবা হওয়ার আমরা তো চেষ্টায় বলছি না। এক্সপেরিয়েন্স শুনছি আমি তোকে তোমার একটা কথা লাইফে। বলছি জানিস, না আমি ডিসক্লেমারটা দিলাম বিকজ আই ওয়ান্টেড টু টেল ইউ ওয়্যার দিস ইজ কামিং ফ্রম, এটা কোথা থেকে একদম আসছে। একদম একদম। সেটা হচ্ছে যে অনেক বছর আগে জালিয়া বলে আমার এক বান্ধবী, টরন্টো শহরে, আমি পাঠ করছি, পাঠটা শেষ হয়ে গেছে, এবার আমরা একটু আফটার পার্টি করতে যাব ডাউন টাউনে, কোথাও একটা মজা টজা করবো। তো আমাকে আজালিয়া এসে একটা কথা বলেছিল, ডু ইউ নো ইউর এ হিলার? I said, what the hell is that? What is a healer? You তখন look এই like a ওয়ার্ডটা saint. এতটা মানুষের কাছে এসে পৌঁছয়নি। তো আজালিয়া না একদিন, সেদিন আর কিছু বলেনি, আরেকদিন আমাকে মিট করে পুরস্কার বুঝিয়েছিল যে আমি কি কি করেছি সেদিন সন্ধ্যেবেলা। এই কথাটা পরেও আমি অনেকবার শুনেছি। মানুষ নিজের মনের কথাগুলো তোমার মধ্যে দিয়ে শুনতে পায়। হয়তো আমি এমন কোনো পাঠ নির্বাচন করেছি, বা এমনভাবে উচ্চারিত হয়েছে আমার কণ্ঠস্বরে, উচ্চারণ মানে কিন্তু শব্দের উচ্চারণ নয়, বোধের উচ্চারণ, ভাইব্রেশন। বোধের উচ্চারণ উচ্চারিত হয়েছে, সেটা হয়তো তাদের শুশ্রূষা দিয়েছে। তাকে কোনো কেমিস্ট শপে যেতে হয়নি। কেমিস্ট শপে তো কন্ডম পাওয়া যায়, বোধটা তো পাওয়া যায় না। ফার্মেসি থেকে কন্ডম কেনা যায়, হাঁচি কাশির ওষুধ কেনা যায়, অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন। অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনও কেনা যায়, কিন্তু বোধটা কেনা যাবে না। ওটার কোনো ক্যাপসুল এখনো বেরোয়নি। ওটার জন্য একমাত্র পড়াশোনা আর চোখ কান খোলা রেখে অ্যাবজর্ব করা। মানুষকে জানা।
ব্যাস এইটুকুই। ছোটবেলার কথা ফিরে এসে একটা কথা বলবো, আমার বড় হয়ে ওঠাটা ইজ কাইন্ড অফ বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস, কারণ আমার মা এবং বাবা দুজন খুব বিপরীত মেরুর মানুষ ছিলেন। আচ্ছা। দুজনের মধ্যে একটা সময় অবধি অত্যন্ত ভাব ছিল, তারপরে আহ, অভাব না বিভাব হলো, কিন্তু বিভাব হলেও তারা একই ছাতের তলায় থাকতেন। এটা তো খুব কমন ছিল আগেকার দিনে। হ্যাঁ, কম্প্রোমাইজ করাটা কমন ছিল, হ্যাঁ, ভীষণ। পুরুষ নারী নির্বিশেষে আর কি। আহ, কিন্তু আমার মা আমাকে যেভাবে বড় করে তুলেছেন, আমার মার কাছ থেকে আমি যা যা পেয়েছি, আহ, আমার সকালবেলা উঠে যদি প্রচণ্ড কষ্ট, আমি খুব কাঁদি এবং কাঁদতে কাঁদতে মাকে বলি, আমি এটা পারছি না, আমি সেটা পারছি না, আমি ওটা পারছি না, আমি তোমার মতো সংসার পারছি না, যেন একটা অদৃশ্য প্রতিযোগিতা চলে। কারণ আমি তো সংসারই ছিলাম না। মা চলে যাওয়ার পর সংসারটা তো আমাকে হাল ধরতে হয়েছে, কারণ আমি তো ঠিক বোহেমিয়ান নই। বাধ্য হয়ে করছো। বাধ্য। এবং আমি কোথাও একটা ঘর সংসার করতে খারাপ লাগে আমার তা নয়, মানে গুছিয়ে এখন রাখতে। আস্তে আস্তে ভালো লাগছে। না, ভালো লাগছে মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অর্গানাইজড। আমি খুব অর্গানাইজড একটা সে মানুষ। তোমাকে দেখলে যে কেউ বলে আমি খুব দেবে। আমি খুব মানে শৃঙ্খলাবিহীন মানুষ নই। আমার এখনো রাত্রি 10:30 বাজলে কোথাও কোনো অনুষ্ঠানে গেছি বা পার্টিতে গেছি, নৈশভোজে গেছি, কোথাও গেছি, আমার প্রথম মনে হয় যে 10:30 তো আমার কাট অফ টাইম ছিল বাড়িতে ঢোকার। মাথায় কোথাও একটা অনুনরণ চলে। আমার বন্ধু বান্ধবরা আগে ইয়ার্কি মেরে আমায় বলতো সিন্ড্রেলা, 10:30 বাজলেই জুতো বাড়ি যেতেই জুতো হবে। গুছিয়ে বা বাড়ি যেতে হবে আর কি। কিন্তু এটা তো একটা, এটা তো একটা, একটা তো কোথাও এটা আমাদের তৈরি করেছে বাড়িতে। এটা তো একটা সময় ছিল, মানে আমাদের এবং একটা নির্দিষ্ট আমি সময় বাড়িতে আমার, ঢুকতে হতো। হ্যাঁ, এবং ওটা না আমার এখনো জানিস তো মাঝে মাঝে কাজ করে। আমার মনে আছে যেদিন মা মারা গেল, মার দেহটা কাঁচের ওই গাড়িতে শোয়ানো ছিল, আমার এক বন্ধু এলো জিনা বলে, আমি জিনাকে বললাম, দেখ এবার আমার সিন্ড্রেলা অপবাদ ফাইনালি ঘুচলো। পিচ টানটা নেই আর। হ্যাঁ, পিচটার আর ফোনটা আসবে না 10:30 সময়, মিঠুন তুমি কোথায়? তোমার ওয়াই ডাক দ্য হেল, নাম। আমার ডাক নাম ছিল মিঠুন। ওই নামে ডাকার আমাকে আর 3জন বেঁচে আছে, না 2জন, 2জন আছে পৃথিবীতে এখনো এই ডাক নামটা জানার। তো যদিও আমি ডাকনামটা ভীষণ অপছন্দ করি বলে আমি কাউকে বলি না, তোকে বলেই ফেললাম, কিন্তু আহ, উম, হ্যাঁ মানে ওই ফোনটা, বাড়ি কখন ফিরবে, এটা হঠাৎ জিজ্ঞেস করার আর কেউ নেই। দুঃখবোধ নয়, শূন্যতা। এমটিনেস। শূন্যতা অনেক কিছু শেখায় মানুষকে। খুব সত্যি কথা। আমাকে জানিস, যারা একটু আহাতুতু করতে ভালোবাসে, ভাবে যে আহা মা বাপ চলে গেছে, আহ, একটা নারী সুলভ হোমোসেক্সুয়াল ম্যান, তারা অনেকেই আমাকে এরকম প্রশ্ন করে যে ও সো ইউর এ লোনার, ইউর এ লোনলি সোল, তুমি খুব একাকিত্বে ভোগো তাই না, তোমার লেখা পড়লে অন্তত তাই মনে আমি হয়। তো একাকিত্ব ভালোবাসি। না, আমার একটা উত্তর আছে তাদের জন্য। যদি তোকে কখনো কেউ এসে বলে আহা তুমি একা, আহা তুমি একা, তাহলে তার একটা উত্তর হয়, কেউ চলে গেলে কেউ একা হয়ে যায় না। তার জীবন থেকে যদি বোধ, বুদ্ধি, বিচক্ষণতা, শিল্প, মিউজিক, পড়ার এবিলিটি, অ্যাবজর্পশন এবিলিটি চলে যায়, তখন সে একা হয়ে যায়। ক্যান্সার হলেও মানুষ একা হয়ে যেতে পারে না। একটা দুরারোগ্য ব্যাধিও মানুষকে একা করে দিতে পারে না। আমি এমন একজন মানুষকে চিনি, আমার এক বন্ধুর বাবা দীর্ঘ 12 বছর ধরে যে বিছানায় পঙ্গু হয়ে শুয়ে রয়েছে, তার সমস্ত সেন্সেস অ্যালার্ট, সে বই পড়ে, সে নেমে এসে হুইল চেয়ারে করে ঘরের মধ্যে, এবং সে নিজেকেই নিজে সুস্থ করেছে যাতে সপ্তাহে একদিন সে গাড়িতে উঠে হুইল চেয়ারে বসে শহর ভ্রমণে কি বেরোয়। ভয়ঙ্কর উইল পাওয়ার ভাবো। তাই আমাকে কেউ আহাতুতু করতে আসে যদি একাকিত্বের জন্য, রাগ হয় তারা না তখন? না, আমার একটু করুণা হয়। করুণা হয়। করুণা হয়, করুণা হওয়ার থেকে আমার যেটা মনে হয়, ও আচ্ছা ও আমার সম্পর্কে এমনটা ভাবে, বেশ ভাবুক, আমার দায়বদ্ধতা তো নেই তার চিন্তা আমার সম্পর্কে সম্প্রসারিত করার বা পরিবর্তন করার। পরিবর্তন শব্দটা আমি খুব ঘৃণা করি আজকাল, সরি,
হ্যাঁ, এত সরকারি আর বেসরকারির চর্বিত চর্বণ ঘটেছে না এই শব্দটার, ইটস অলমোস্ট বিকাম লাইক সোশ্যালিজম। প্রফেসর জর্জ বলেছিলেন না যে সোশ্যালিজম ইজ লাইক আ হ্যাট উইচ ইজ লস্ট ইটস শেপ বিকজ এভরিবডি ওয়েজ ইট। ওই শব্দটাও অনেকটা সেরকম হয়েছে, এরকম জগা খিচুড়ি পাকিয়ে গেছে মানুষের মনে, সবকিছু মিলিয়ে সব ফোবিয়া মিলিয়ে তৈরি হয়ে করেছে। যাচ্ছে এই হ্যাঁ, ওয়ার্ডটা একদম নিয়ে। ফোবিয়া, মানে ফোবিয়া ইজ দ্য ওয়ার্ড, মানে একটা অসম্ভব ভীতি। এই ভীতি প্রসঙ্গেই বলি, আমি সোহাগ সেনের একটা নাটকে অভিনয় করি, ভীতি, নাটকটার নামও ভীতি। এটি বার্টল্ড ব্রেক্টের মিজারি অফ দ্য থার্ড রাইক, সেই নাটকের একটা একটা খুব বেসিক অনুপ্রেরণা আছে, কিন্তু পুরোটাই ওয়ার্কশপ মেথডে গড়ে ওঠা নাটকটা। এবং সেই নাটকেও কিন্তু এই ভয় আর একাকিত্বের কথা আছে। মানুষ কখন একা হয়ে যায়, তাকে একা করে দেওয়া হয়, তাকে দায়িত্ব নিয়ে একা করে দেওয়া হয়, কিন্তু সে যদি এই একা করে দেওয়াটার মধ্যে না একটা প্রান্তিকতার লড়াই আছে। কেউ যদি চায় তাকে তুমি একা করতে পারবে না, না, কোনোভাবেই এবং আমি পারবে না। একটা কথা বলছি, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, কারণ আমাকে তো জীবিকার জন্য একা লড়তে হয়, জীবনের জন্য একা লড়তে হয়। আমার চারিদিকে সুখের পায়রারা ভন 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 করে বকবকম করে ঘুরে বেড়ায়, কারণ সুখের পায়রা, তাদেরকে আমি চিনি। এটা এটা আর- বড্ড কঠিন, এটা কিন্তু একটা, জেনে শুনে না একটা, তোমাকে মেনটেন করতে না হয়। মেনটেন করতে হয় তা না, আমি তো সেটা আমার নিজের চয়েসে করি, আমাকে কেউ জোর করে চাপিয়ে দেয়নি, এবং সেটা করতে গিয়ে আমি তো কিন্তু তুমি করছো, মানে না করছি, মানে কোথাও আমি গিয়ে মনে হয় না একটু না, টায়ার্ড লাগে না? না আমি তোকে বলছি আমার টায়ার্ড কখন লাগে, যখন আমাকে বুঝতে হয় যে আমাকে এবার বিচ্ছিন্ন হতে হবে, আমার খারাপ লাগাটা সেটা থেকে হয়, কারণ আমি কম্প্রোমাইজ করে জীবন কাটাইনি, কাটাবো না বোধহয়। কাটিয়েও না। তার কারণ আমাকে, আমার এখনো অসুবিধে হয় না শাহানা দত্তকে ফোন করে বলতে আমাকে একটা কাজ দাও টেলিভিশনে, আমি রোজগার করতে চাই, বা কোনো ফিল্ম মেকারকে দেখা হলে যদি বলি আমাকে একটা রোল দাও, আমি অভিনয় করতে চাই, আমার কোনো লজ্জা হয় না, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই, আমি কোনো পেডেস্টালে বসে নেই, আমার কোনো অসুবিধে নেই। আই লাইক গোয়িং অ্যান্ড আস্কিং পিপল ফর ওয়ার্ক, সেটা ভিক্ষা চাওয়ার থেকে অনেক অনেক বেশি রেসপেক্টেবল। আর আরেকটা সুবিধে আছে আমার, সেটা হচ্ছে যে আমার অ্যাসপিরেশনগুলো খুব কম। এটা কেন বলছো? মানে অ্যাম্বিশন আর অ্যাসপিরেশনের তফাৎ আছে। ডিফারেন্স আছে, হ্যাঁ। মানে আমার কিন্তু আরবানায় 27th ফ্লোরে একটা ফ্ল্যাট দরকার নেই, আমার একটা নতুন এস ক্লাস বা সি ক্লাস মার্সিডিজের প্রয়োজন নেই, ইনফ্যাক্ট আমার গাড়িও নেই, আমি ভাড়া একটি ছেলের গাড়ি চড়ি মাসে 20 দিন। যেদিন মা মারা গিয়েছিল, ওই ছেলেটি আমার হাতটা ধরে বলেছিল, স্যার আমি আপনাকে কিন্তু কোথাও ছেড়ে যাচ্ছি না। আমার ভাড়া গাড়ি চড়তে অসুবিধা হয় না, আমি একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারি, আমি কিনিনি। I don't want things that I really don't want badly. এরকম ভাবে কিন্তু খুব কম মানুষ এখন ভাবতে পারে, সুজয়দা। কিন্তু দেখ, আমি না ভাবতে পারি, মানে আমি তো ইউনো আমি যথেষ্ট ভোগবাদী একজন মানুষ, তবে আমার ভোগের উপকরণগুলো আলাদা। আমি বাংলা সিরিয়াল করতে চাই রোজগার করার জন্য, আই নিড আ স্টেবিলাইজিং, প্রত্যেকেই চায়। আমার একটাই সুবিধে আছে, আমি কোনো কিছু পাই না বলে ব্রুট করতে পারবো না, আমাকে একটা অন্য উপায় বার করতে হবে। তার একটাই কারণ, সেই উপায়টা আমি বার করতে পারি। প্রথম দিন থেকে আমার কাছে প্ল্যান বি একটা থাকে। ওয়ান, এটা সেদিন আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে একজন অ্যাক্টরকে বলেছি যে এখন কিন্তু শুধুমাত্র অভিনয়কে পেশা করলে চলবে না, এখন কিন্তু একটা প্ল্যান বি ভাবতে হবে, নালে অসুবিধে আছে। টালিগঞ্জ সবাইকে খাওয়াতে পারবে না, তাদের নিজেরই খাবার কমে গেছে, সাপ্লাই কমেছে। টালিগঞ্জের মানে এটা ভাবার কোনো কারণ নেই যে রাঘব বোয়ালরা শুধু খেতে পাচ্ছে, রাঘব বোয়ালরা অনেকেই খেতে পায় না, আমরা জানতে পারি না, বুঝতে পারি না। আ পার্সন লাইক শকুন্তলা বড়ুয়া
হ্যাজ টু কল মি আপ অ্যান্ড সে আমার প্রায় 1 বছর কাজ নেই। সত্যি তো দেখা যায় না। সোহাগ সেনের মতো মানুষকে 78 বছর বয়সে বাংলা সিরিয়ালে অভিনয় করতে ফিরতে হয়। আমি খুব লুজলি একটা কথা বলতেই পারি যে পাশ্চাত্য হলে তো সোহাগ সেনকে মাথায় তুলে রাখতো। আমি ভারতবর্ষ বলতে তাহলে যাচ্ছিলাম, তুমি তাহলে বলে ভারত ফেললে। তাহলে ভারতবর্ষ কেন রাখেনি বা রাখতে পারলো না? পশ্চিমবঙ্গ সরকার কেন রাখতে পারেনি? কেন চপল ভাদুরীকে ওল্ড এজ হোমে থাকতে হয়? কেন? ভাই শিল্পীর যোগ্য মর্যাদা কি ভারতবর্ষে সত্যি সবসময় কেউ পেয়েছে? আমি জানি না, আই ডোন্ট নো। অরুন্ধতী দেবীর শতবর্ষ এবছর একটা চিত্র প্রদর্শনী হয়েছে অরুন্ধতী দেবীর ছবি, স্টিলস, তার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে তার তার একজন আত্মীয়া তপতী গুহ ঠাকুরতা, যিনি একজন খুব নামকরা ইতিহাসবিদ, করেছেন একটা এক্সিবিশন। সেই চিত্র প্রদর্শনীতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন। অরুন্ধতী দেবীর মতো মানুষকে, যিনি 1950-এর দশকে ফ্র্যাঙ্ক ক্যাপ্রা যখন হলিউডে একটা টিম নিয়ে যাচ্ছে, তখন কলকাতা থেকে একমাত্র রিপ্রেজেন্ট করছে অরুন্ধতী দেবী, বম্বে থেকে বীণা রায়, নার্গিস, রাজ কাপুর, বাকিরা, কলকাতা থেকে আর কেউ নেই, শুধুমাত্র অরুন্ধতী দেবী। তাকে কেন একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বৌদি বলে অভিহিত করত? তিনি কি চেয়েছিলেন মিসেস তপন সিনহা হয়ে থাকতে? তা তো নয়। সাউথ পয়েন্ট স্কুলে একটি নারী সুলভ, মানে একটি নারী সুলভ পুরুষকে যিনি আমাদের পড়াতেন, নারী সুলভ বলছি আইডেন্টিফিকেশনের জন্য, তাকে সারা জীবন পুরুষ নারী, বিশেষ করে নারীরা, মানে ট্রাম্পের 2 জেন্ডার পলিসি, যেটা ট্রাম্প তো আর কোনো জেন্ডার বোঝে না, ব্লিঙ্কার্স, রিসেন্টলি তো তাই দেখছি, এখন হ্যাঁ, তো এটা নিয়েই নারী চলছে। এবং পুরুষ, খুব ভালো কথা। এবার সেই নারীরাই তাকে সারা জীবন বৌদি বলে অভিহিত করে এসছে। একজন পুরুষকে, মানে একজন আইডেন্টিফাইড পুরুষকে, মাস্টারমশাইকে সারা জীবন ধরে তার ছাত্রছাত্রীরা এই উপাধিতে ভূষিত করে এসেছে। এটা এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলতে পারেননি, আমি এত বছর পর বুঝতে পারি। কারণ স্যারের সঙ্গে আমি বসে অনেক সময় লাইব্রেরিতে বসে গল্প করেছি। We possibly formed a tribe together. তুমি বরাবর কিন্তু ভোকাল এই ব্যাপারটায়। হ্যাঁ, সেটা সমস্যা, বাট আমার সমস্যা নয়, কারো সমস্যা হওয়া সমাজের উচিত নয়। সমস্যা না। কারো সমস্যা হওয়া উচিত না, ভীষণ আইডিয়ালিস্ট একটা কথা সঙ্গীতা। তুই যে অর্গানাইজেশনে কাজ করতিস, যে নিউজ এজেন্সিতে নিউজ কোম্পানিতে কাজ করতিস, তাদের ক্যামেরাম্যান বা ক্যামেরা ওম্যান বা তাদের রিপোর্টার থাকলে তারা এসে আমাকে ইন্টারভিউ পর্যন্ত করে না। মানে আমি ধরে নিচ্ছি তারা জানে না কি প্রশ্ন করবে সুজয় প্রসাদ চ্যাটার্জিকে, সেটা অন্য কথা। ওরা ভাবে এইভাবে আমাকে মার্জিনালাইজ করা যায়। ভুল। কারণ আমি তো প্রান্তিক বা পাপস নই যে আমার ওপর দিয়ে কাউকে আমি হাঁটতে দেব। I create my own path. আমার রাস্তাটা আমি তৈরি করব, কোনো মিডিয়া তৈরি করে দেবে না বা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করে দেবে না। এটা আমার আত্মাভিমান নয়, আত্মবিশ্বাস। আত্মাভিমান আর আত্মবিশ্বাসের মধ্যে দ্বৈরথ আছে, কিন্তু দুটো কিন্তু পৃথক বস্তু। যথেষ্ট ফারাক আছে। গুঁড়ো চায়ের চা আর ফার্স্ট ফ্লাশের তফাতটা যেটা। এই কারণে ধরো তুমি এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো বলে অনেকে কিন্তু বলে যে তুমি দাম্ভিক, একটু নাকুচু, তাই তো? ভেরি প্রাউড অফ দ্যাট। ভাগ্যিস আমি একটু নাকুচো, তাই আমি গুঁড়ো চা আর ফার্স্ট ফ্লাশের তফাতটা বুঝি। সবাই কি সেটা বোঝে? আমাদের যে গল্প হচ্ছিল, একটা ভালো কাঁথার স্টোল আর একটা ঝুটো কাঁথার স্টোলের মধ্যে তো তফাৎ আছে। ঝুটো কাঁথা আর সত্যিকারের কাঁথার তো তফাৎটা বুঝতে হবে। সোনার মতো না, একদম। সোনার জল করা গয়না আর সোনার গয়নার মধ্যে একদম। তফাৎ তো থাকবেই। কিন্তু যে সোনার গয়না পছন্দ করে তাকে যদি লোক দাম্ভিক ভাবে, তাহলে সে দাম্ভিক। আমি ভীষণ দাম্ভিক। কিন্তু যা দিন আসছে মানুষ তো এখন সোনা পড়া ছেড়ে দিচ্ছে, প্রবলেম তো এইখানে। Well, everybody should be wearing nice upcycle jewelry now. That's the style, that's the trend.
লোকে একটু ট্রেন্ড আর ফ্যাশন নিয়ে আমার কাছে টিপস নিতে পারে। তো কলকাতার দেখি সব ছেলেরা তো সাজতেই পারে না, ওই আমরা তো কয়েকজন বন্ধু টয়েকজন বান্ধবরা আছে। মজা করতাম আগে যে কলকাতায় ভালো ছেলে দেখা যায় না। হ্যাঁ, রাইট, ইয়া। ছেলেরা গালমন্দ করবে এসে এখনই, কিন্তু না, আমরা এটা আসলে ছোটবেলায় আসলে মজা একটা মজা করতাম। হবে এই এই রিলটা যদি, এই জায়গাটা যদি ইনস্টাগ্রামে বা কোথাও যায়, আমাকে অন্তত 20% পুরুষ অনুগামীরা সোডোমাইজের ভয় দেখাবে, খারাপ গালাগাল করে। এবার আমার কি তাতে যায় আসে? যারা ট্রল করে এরকম ভাবে তারা কি বোঝে মানে কিছু যায় আসে না যে? ট্রোলিংটা তো জনসংযোগের অস্ত্র। যা বলার বলে দিয়েছি, এরপর আর কিছু বলার নেই। বলবে না? আমি থেমেছিলাম আর আর কিছু কিছু বলবে বলার নেই যে, কি বলবো বল। না। আর আরেকটা প্রকার এই লোকেরা ট্রোল করে, তারা হাস্যকর, মানে আমার এখন হাসি পায়। আমি যেটা এখনো পর্যন্ত ফিল করেছি, তারা ধরো নিজেদের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকলে সেই ফ্রাস্ট্রেশনটা বের করতে পারে না সেই জায়গাটায়, সেটা এখানে এসে উগরে দেয়। এটা মেডিকেল সায়েন্স নয়, কি উগরোচ্ছে তুই জানিসই না। ফ্রাস্ট্রেশন না সাহস থাকার অভাবটা। সাহস তো নেই। আরও একটা জিনিস আছে, তাদের ফ্রাস্ট্রেশন নয়, তাদের সামাজিক পরিস্থিতি। এবং আজিকারের ঘটনাটা যখন ঘটে গেছে, যখন এত মিছিল এত প্রতিবাদ, তখন একটি মহিলা লিখলেন ফেসবুকে, আমি নাকি আমার এক নারী ছাত্রীকে রেপ করার চেষ্টা করেছি এবং মামলা চলছে। আমি আমার যৌন পরিচয়ের কথা ভুলে গেলাম, ধরে নিলাম আমি একজন আলফা সিসহেড পুরুষ। ওই মহিলা আমাকে ট্রোল করার চেষ্টা করলেন খুব বড় একটা অপবাদ দিয়ে। তাতে আমার দুই বান্ধবী যা লিখেছিল সেটা আমি বললে তুই হেঁ করে হেসে ফেলবি, সেটা পরে বলছি। কিন্তু এই মানসিকতাটা তো ফ্রাস্ট্রেশনের মানসিকতা নয়। মানে আমি তো ধরে নেব না যে তিনি আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারেননি বলে। এমন অনেক পুরুষ নারীরা আছে যারা আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারে না বলে তাদের ফ্রাস্ট্রেশনগুলো উগড়োয়, সেটা বুঝতে পারি, কারণ আমি তো সুদর্শন এবং যথেষ্ট আবেদনময় একজন পুরুষ। সুতরাং সেটা আমি জানি, ওটার জন্য আমাকে আলাদা কোনো থার্ড পার্টি অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন নেই, ওটা আমি জানি। আমাকে কি কামনা করে, কার বাসনা, আমি সবটা আমি জানি। কিন্তু আমি ধরে নিচ্ছি সেই ফ্রাস্ট্রেশন নয়, কিন্তু তার কোনো একটা সামাজিক পরিস্থিতি আছে, হয়তো তাকে রেপড হতে হয়, আমি জানি না, আমরা জানি না। তুমি এত দূর অবধি ভাবছো, এটাও কিন্তু খুব আমি ভাবছি, অন্যরকম। আমি ভাবছি কারণ আমি এই ভাবনাটা অন্য লোকে ভাববে না বলে ভাবছি, কারণ আমাকে অন্তত ভাবতে হবে, কারণ আমার একটাই দায়বদ্ধতা আছে সঙ্গীতা, আমি অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। যতদিন জীবিত থাকবো ততদিন সেটা থাকবো, সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। এই কণ্ঠস্বরটা কবে থেকে ডিসাইড করলে যে এবার বলবো? হয়ে গেল, অর্গানিক্যালি হয়ে গেল। সেটা কবে থেকে? The last 10 years I've been the most vocal about my work. কিন্তু তার আগে আমরা তোমার ছোটবেলায় কথা বলছিলাম, যখন তুমি একটা ছোটবেলার কথাটার টিনেজটা সঙ্গে, ক্রস করছো, হ্যাঁ, সেই সময়টায় তুমি কোনো কথা বলতে না? না, ছোটবেলার কথা, টিনেজের বয়সের কথা আমি অনেকবার বলেছি সঙ্গীতা, আমি আর বলতে চাই না। আমি শুধু এইটুকু বলে একটা সাম আপ করে দিই তোকে, আমি যে খুব নীরব ছিলাম তা নয়, কিন্তু ভয় পেতাম, কারণ অনেকগুলো পরিস্থিতি ছিল আমার। কারণ আমি বুঝতাম যে একটা ছোট ছেলেকে যখন খেলতে নেওয়া হয় না, তখন তার মানসিক পরিস্থিতিটা কি হতে পারে সেটা না, সেটা, সেই দুর্বলতাটা নিয়ে আমি বাঁচতে চাইনি। ডেফিনেটলি। আমি তো দুর্বল নই, একদম না। আমার নমনীয়তা, আমার ভদ্রতা থেকে যদি কেউ দুর্বলতা মনে করে সেটা তার সমস্যা। কিন্তু
ছোট থেকে বড় হয়ে ওঠার একটা জার্নি আছে, সেই অভিযাত্রাটা খুব সহজ ছিল না, কিন্তু আমি অনেকটা পেরোতে পেরেছিলাম বিকজ আই হ্যাড এ ভেরি স্ট্রং মাদার। এটা খুব কম মানুষ পায়। আমার মা দুর্বল ছিলেন না। একটা অফ রিপিটেড কথা তোর সাথে এসব বলছি, যখন আমি ভয়ঙ্কর কষ্ট পেতাম, কেউ খেলতে নিত না, অনুষ্ঠান হচ্ছে পুজোর সময় বিল্ডিংয়ে, আমাকে নেওয়া হচ্ছে না, কষ্ট পেতাম, আমাকে মা একটা কথা বলেছিলেন যেটা আজকের এই সময় দাঁড়িয়ে তোর সঙ্গে ইন্টারভিউ দিতে দিতেও আমার মনে হয়েছে, মিঠুন তোমার জগৎটা অনেক বড়, ওটা গড়ে তোলো। কতটা দূরদর্শী ছিলেন তিনি সেই সময়ও দাঁড়িয়ে ওই সিচুয়েশনে। অ্যান্ড রিমেম্বার শি ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড ফিল্ম অ্যাক্টর, যিনি ক্যারিয়ারটা গড়লেন না। আমি জানি না তুই জানিস কিনা, অন্তত তোকে বলি, জয় জয়ন্তী দেখেছিস? তাতে বাড়ির যে বড় মেয়ে, দ্যাটস মাই মাদার। জানি আমি এটা। বন পলাশির পদাবলিতে টিয়া, দ্যাটস মাই মাদার। কেন ছেড়ে দিলেন সবটা? ও সাংঘাতিক মনের জোর এবং ইচ্ছা শক্তি, ইট ওয়াজ এ চয়েস। আমি মাকে বলি তোমার মানে ইশক পর জোর নেই, ধর্মেন্দ্র সাধনা যে ছবির লিড, সেই ছবির সেকেন্ড লিড মাকে অফার করালো, বম্বে করলেন গেল না? না। না, আমি এখন বিয়ে করব, সংসার করব। উনি জানতেন ওনার কোনটা প্রায়োরিটি, না, নিজে এবং চুজ আমি করেছেন। চুজ করে নিল। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার মনে হয় মাকে একবার প্ল্যানচেটে ডেকে জিজ্ঞেস করি, আচ্ছা শোনো, সত্যি কোনো অভিমান হয়েছিল তোমার, কিছু হয়েছিল? কিন্তু মানুষটা তো এরকম ছিল না। she made a choice. ইন্দোর সেন পিকনিক ছবির অফার নিয়ে এলো, মা ওপর থেকে নাকি কাপড় শুকোতে শুকোতে ইন্দোর সেনকে বলেছিল, বাড়িতে আসুন ইন্দোরদা, চা খাওয়াবো, ফিল্মের অফার দিলে করবো না কিন্তু। কি ভয়ঙ্কর চারিত্রিক দৃঢ়তা, তুমি পেয়েছো সেটা। আনন্দলোকের এক সাংবাদিক মাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, উত্তম সংখ্যা হবে, আপনি তো উত্তম কুমারের সঙ্গে মেকআপ রুম ব্যবহার করতেন কখনো কখনো, আপনার কোন কোন মহিলারা আসতো একটু যদি বলেন। তো আমার মা একটা কথা বলেছিলেন খুব মজার, আমি খুব ভালো কচুর শাক দিয়ে, ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করতে পারি, কড়াইশুঁটির কচুরি করতে পারি, বাড়িতেও আসেন খাওয়াবো, কিন্তু উত্তম মামা সম্পর্কে মুখ খুলবো না, ওনার সঙ্গে তো আমি শুতাম না, আমি তো উত্তম মামা বলে কথা বলতাম, তাই তার ব্যক্তিগত পরিসরের কথা আমি জানলেও তো আপনাকে বলবো না। তাহলে তোমার আজকের যে চারিত্রিক দৃঢ়তা পুরোটা কাকিমার থেকে আসা। হ্যাঁ, এমন অনেক ফিল্ম স্টার্স আছে যাদের গল্প বললে আমার বইটা বেস্ট সেলার হয়ে যেতে পারে, কিন্তু আমি তো সেরম বই লিখবো না, কারণ তারা আমার বন্ধু, তারা আমার কাছে ফিল্ম স্টার নয়। তুমি তারা সম্পর্কগুলোকে ভ্যালু দিতে অসম্ভব। জানো। মানে কি জানিস তো, সম্পর্ককে যদি ভ্যালু দিতে না জানলাম, তাহলে কি ভ্যালু দিলাম? এটা টাকার মানুষ ভ্যালু ভুলে খুব, যাচ্ছে আস্তে টাকার আস্তে। ভ্যালু খুব কম আসলে, ফাইনালি খুব কম। এর স্পিরিচুয়াল কথা নয়, এই এর ফুচকা কিনলি টাকা খরচ হয়ে গেল, অন্য লোকের হাতে চলে গেল, টাকাটা স্লিপ করে। দরকার, না ডেফিনেটলি ওমা, টাকার দরকার। দরকার, কিন্তু হ্যাঁ, টাকা তো খরচ হয়ে কিন্তু যাবে। ওটা ছাড়াও আরো অনেক কিছু দরকার। নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই দরকার। যেমন দরকার বাঙালি পুরুষদের একটু ফোর প্লে শেখার, তেমনি টাকাটাও দরকার, ঠিকই ঠিকই, খুব দরকার, বুঝলি? সো তুমি এমন কথা বলো যেখানে ভাবিও যদি যে হাসিটা কন্ট্রোল করবো, পসিবল হয় না। না, আমাকে জানিস তো, অনেক সময় আমার পডকাস্ট বা ইন্টারভিউ দেখে আমার কয়েকজন বন্ধুরা বলেছে যে আমার আরেকটু পরিমার্জিত কথাবার্তা বলা উচিত। পরিমার্জনা ব্যাপারটা, ওরা যেটা এক্সপেক্ট করে আমার কাছ থেকে আরেকটু ফিনেস, I do have a lot of finesse, but truth is going to sound like what it sounds like. মানে একটা, মানে আলকাতরা তো আলতা নয়। হ্যাঁ, কিভাবে করবে তুমি মানে সেটাকে? আলকাতরাকে তুই আলতা কি করে করবি বল? না, তো সো truth is going to sound like what it sounds सच like. तो करवा ही होता है। हाँ, মানে कड़वा हो, मीठा हो, जो भी हो, लेकिन सच वो तो तो सच सच ही है। है। तो बस वही, মানে এই সাচটা নিয়ে অনেক কথা হতে পারে, থাক না না, আমরা খানিকটা কথাতে তো আমরা যাব ডেফিনেটলি। কেননা তুমি যখন এদিকে এলে, তাহলে আমিও একটু এদিকেই হাঁটি। আচ্ছা চল হাঁটি।
লাভ লাইফ। আহ, আমার লাভ লাইফটা না খুব খুব ইন্টারেস্টিং কিছু নয়, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট প্রেম ভাঙাটা আমাকে সৃজনশীল হতে শিখিয়েছে। মানে প্রেম ভাঙাটা আমাকে সৃজনশীলতা দিয়েছে, শিখিয়েছে। আমার একজন প্রেমিক, যার সঙ্গে আমার একটা ব্লগের সূত্রে আলাপ হয়েছিল বহু বছর আগের কথা, সে প্রেম ভেঙে যায় 2008 সালে মনে হয় আমার, হ্যাঁ 2008। তারপর আমি মানে আই ওয়াজ কি বলবো, সেটা কোনো ক্লোজার হয়নি। এটা সব থেকে পেইনফুল। I was dumped on an email. মানে he wasn't cheating on me. He dumped me on an email, and dumped শব্দটা ভুল বলবো, abandoned me on an email. মানে অনেকটা একটা দ্বীপে ছেড়ে দেওয়ার মতো, চারিদিকে সমুদ্র, তুই সাঁতারটা জানিস না, তোকে রাস্তাটাও বাঁচতে তোমাকে হবে। কেউ দেখালো না। আর আমি আমার জিপিএসও নেই। তো সেটা খুব শক্ত একটা সময় ছিল। কিন্তু সেখান থেকে তো উঠে এলো আমার লেখা রাজকুমারের চিঠি। সেই রাজকুমারের চিঠি কোনো আমার সোলো অনুষ্ঠানে আমি যদি না পড়ি, আমার শ্রোতারা খুব দুঃখ পায়। এবং ক্লাস 7, 8, 9-এর বাচ্চারাও রাজকুমারের চিঠি সম্পর্কে জানে। এটা আমার কাছে ভীষণ অবাক কাণ্ড। তার কারণ আমি তো সত্যি ব্রততী, গৌরী ঘোষ এদের মতো জনপ্রিয় বাচিক শিল্পী নই। আমার জনপ্রিয়তার নিরিখটা তো শুধুমাত্র স্পোকেন ওয়ার্ডস নয়। আমার স্বরবৈশিষ্ট্য, আমার বিন্যাস, আমার কথা বলার ভঙ্গি, আমার গল্প বলার ভঙ্গি, আমার পাঠের ভঙ্গি, সবটা ব্যতীত আমার সত্যনিষ্ঠা। সৌম্যমিত্র সৎনাট্যের কথা বলতেন। আমি যখন শব্দ উচ্চারণ করি, মানুষের কাছে পৌঁছে দিই একটা স্টেজে বসে, আমার সততাটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সততা অর্থাৎ আমি যা যা বলছি আমি বিশ্বাস করে বলছি কিনা, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। 1 নম্বর। আর ওই রাজকুমারের চিঠি প্রথম দিকে পড়তে গিয়ে হৃদয় বিদীর্ণ হয়ে যেত। এক ধরনের একটা অদ্ভুত ক্লস্ট্রোফোবিয়া হতো, দুঃখ নয়। দম বন্ধ করা একটা সিচুয়েশন। যে কারণে ওটা শেষ করে আমি গ্রিন রুমের দরজা বন্ধ করে অন্তত 20 মিনিট কাঁদতাম। এখন আর সেটা হয় না। এখন অনেক নৈর্ব্যক্তিক হয়ে গেছি ওই চিঠিটা সম্পর্কে। ও আচ্ছা, হ্যাঁ এটা পড়তে হবে, আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে পড়ি। আমাদের আস্তে আস্তে কোথাও গিয়ে একটা দিন কিন্তু ইমোশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে ফেড হতে শুরু করে, তাই না? না, সেডিমেন্টেড হয়। তার মানে তুমি বলছো থেকেই যায় ওমা কোথাও না থাকবে কোথাও। না, না থাকলে রাজকুমারী চিঠি পড়বো কি করে? কিন্তু সেই তাহলে তো সময় পড়াটা বন্ধ করে একদম দিতে হয়। প্রথমে যে ইমোশনটা তুমি ফিল করতে, প্রথমে তো অ্যাংস্ট ছিল। সেটা কি angst। এখন আর আসে? না। সেটা আর আসা সম্ভব অ্যাংস্টটা নেই। নয়। অ্যাংস্টটা তো একটা বয়স অবধি থাকে, একটা সময় অবধি থাকে, বয়স না সময় অবধি থাকে। তারপর অ্যাংস্টটা চলে যায়, মুছে টুছে যায় না, মানে চলেই যায়। তারপরে যেটা থাকে, ও আচ্ছা এরকম একটা হয়েছিল আমার সঙ্গে, বেশ, তাহলে আমাকে আর একটু সতর্ক হতে হবে, রিয়েলাইজেশন যাতে যাতে এটা আমার সঙ্গে ভবিষ্যতে আর না না হয়। হয়। তো ওইটা আমাকে একটা বিরাট শিক্ষা দিয়েছিল। আমার না বারবার করে কি মনে হয় জানিস তো, ধর ডেটিং অ্যাপে গেলাম, আই ওয়ান্ট টু গো আউট অন আ ডেট উইথ আ ম্যান, অর আই এম লুকিং ফর রোম্যান্টিক কম্প্যানিয়নশিপ, নট জাস্ট ইন্টিমেসি। তখন আমার গোলসগুলো খুব কারেক্ট Clear. করে নিই আমি। আমি কি শুতে চাইছি, সেক্সুয়াল প্লেজারের জন্য কাউকে মিট করতে চাইছি, না
একটা ড্রিঙ্ক খেতে মিট করছি নাকি গপ্প করতে মিট করছি, এইগুলো আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে। আগে বুঝতে পারতাম না, সব গুলিয়ে যেত। ভেতরটা খালি হওয়া জরুরি তো। খুব জরুরি। কিন্তু ভেতরটা খালি নয় বলে বোধহয় আমার শিল্পটা বেঁচে আছে। বলা উচিত শিল্পটা বাঁচিয়ে রেখেছে। আমরা যাই বলি না কেন, আমাদের একটা অবলম্বন প্রয়োজন হয়। প্রত্যেকের। হ্যাঁ, সেটা একটা মানুষ হতে পারে, ওই আদিযোগী হতে পারে, এই পেন্টিংটা হতে পারে, গাছটা হতে পারে, বই হতে পারে। আমি জানতে দিই না আমার অবলম্বনটা কি। And I will never answer that question. আমি তোমায় জিজ্ঞেসও করবো না এটা। I'm sure. Because you're as sensitive as I am. So, আমার অবলম্বনটা আমি জানি। ওটা সরে গেলে আমি বিপদে পড়ি। আমার অবলম্বনগুলো আমি জানি, তারা আর কেউ মানুষ নয়, শুধু এটুকু বলতে পারি। I've stopped depending on হিউম্যানস। টেনেসি উইলিয়ামসের একটা বিখ্যাত নাটক আছে, A Streetcar Named Desire, যাতে চমৎকার অভিনয় করেছিলেন ভিভিন লে আর মার্লন ব্র্যান্ডো। তাতে ভিভিন লে যে চরিত্রটায় অভিনয় করতেন, ব্লাঁশ ডুবো, তার একটা সংলাপ ছিল, I've always depended on the kindness of strangers. I do not depend on the kindness of strangers. I don't. শান্ত হয়ে গেল চারপাশটা। অশান্ত করে তুলবো, চল পড়ি। এক্স্যাক্টলি, আমি সেখানেই আসছিলাম যে একটু অশান্ত করতে হবে, বড্ড বেশি শান্তি হয়ে গেছে। भाई इतना सन्नाटा क्यों है? नहीं चाहिए अभी, कुछ और करते हैं। कुछ और करते हैं। তুমি যেরকম এই একটা সাইড তোমার প্রচন্ড ইমোশনাল একটা সাইড, হ্যাঁ, আর একটা সাইড হচ্ছে প্রচন্ড নটি একটা সাইড। ওরে বাবা, যা সব করেছি জানিস তো, এখনো আমি মাঝে মাঝে একটা বলে ফেলি। হয়তো কারোর বাড়িতে ডিনার খেতে গেছি, সে হয়তো একটা মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকে। আমার না নাম্বার সময় মনে হয়, হেঁটে হেঁটে নাম্বার সময়, যে কারো প্রত্যেকের বাড়িতে বেল বাজিয়ে পালিয়ে যাব। আমি করেছো? হ্যাঁ, ক্লাস 3-তে একটা মেয়ের বিনুনি কেটে বিনুনিটা হাতে দিয়ে দিয়েছিলাম, মানে জাস্ট হাতে, এই নে, দিস ইজ ইয়োর গিফট। তারপরে কি হয়েছিল? গার্জেন কল হয়েছিল। ক্লাস 5-এ একবার অঙ্ক পরীক্ষার দিন আমাকে প্রমিস করা হয়েছিল, আগের দিন প্রমিস করা হয়েছিল ফিশ মেয়োনিজ করে দেওয়া হবে, সেটা করে দেওয়া হয়নি বলে আমি অঙ্কে 0 পেয়ে দেখিয়ে দিয়েছিলাম। কার সঙ্গে শত্রুতা এটা? মাকে ক্লাস টিচার, সুজয় অঙ্কে 0 পেয়েছে মিসেস চ্যাটার্জি। হ্যাঁ, ওকে ফিশ মেয়োনিজ করে দেওয়া হয়নি, তাই ও প্রমাণ করেছে ও 0 পেতে পারে। So I've done a lot of nonsense, but আরেকটু বড় বালা দুষ্টুমিগুলো? no, there's a lot of naughty things that I do. Most friends never trust me with their phones. হ্যাঁ, আমি তাদের ফেসবুক স্ট্যাটাসে গিয়ে লিখে দিই আই এম হনি লুকিং ফর মেন বলে অন্য এক বান্ধবীর ফোন নাম্বার বসিয়ে দিই। কি ভয়ঙ্কর! এবং বাঁচাই আমি আগে আমার ফোনটা। এবং এও করেছি, আমার এক বান্ধবীর স্ট্যাটাসে গিয়ে লিখে দিয়েছি ওই বান্ধবীর হাজবেন্ডের নাম নিয়ে যে উই আর আইং ফর এ ডিভোর্স, আমি পর্তুগাল চলে যাচ্ছি আমার ফরাসি প্রেমিকের সঙ্গে। রিঅ্যাকশনটা কি হয় এরপর? অনেকক্ষণ পরে তার কাছে প্রচুর ফোন এসছে, তার বর ফোন করেছে, এ কি তুমি তো বলনি তোমাকে ডিভোর্স। হ্যাঁ মানে, না তোমার ফোনে রয়েছে তো, ফোন স্ট্যাটাসে, ফোনটা তো তার আগে অন্য জায়গায় ছিল। তারপর কেমন পিটুনি খেয়েছো তুমি সেটা বলো, সেটা বেশি জানা জরুরি।
So I've done a lot of nonsense. তারপর হ্যাঁ এইসব অনেক মজার মজার ঘটনা আছে। আমি লোককে প্রচণ্ড জ্বালাই। আহ, মহিলাদের চুলের ক্লিপ ভেঙে দেওয়া। A lot of girlfriends don't trust me with their clips. গেলেই ক্লিপ শোন। তুমি জ্বালাতনটা কি মেয়েদের একটু বেশি করো? ছেলেদেরও করি। ছেলেদের ফোনে যা করেছি ওই তো বললাম, আই এম অনলি লুকিং ফর মেন বলে অন্য এক বান্ধবীর নাম্বার দিয়ে দিয়েছি তার কাছে। Nonsense. তোমার তো এখানে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু বান্ধব আছে। না, প্রচুর নেই। দ্যাটস আ কমপ্লিটলি মিসনমার। আমার হাতে গোনা, মানে 4-5 জন। বাকিদের চিনি আমি অনেককে, তারা আমাকে হাড়ে হাড়ে চেনে, হাড়ে হাড়ে চেনে। ঘাটায় না। আমি না বুঝতে পেরেছি অনেক বছর পরে, জানিস তো, অনেকে আমাকে কাস্ট করে না, তার কারণ তারা জানে না আমাকে কি করে হ্যান্ডেল করবে। নট বিকজ আই এম ডিফিকাল্ট, আই এম স্ট্রেট ফরওয়ার্ড। এটা তো খুব চাপের ব্যাপার না? সত্যের এলাও সহজে, খুব সেটা তো খুব কঠিন ব্যাপার। কঠিন। একটা সত্যিকারের মানুষকে অ্যাকসেপ্ট করা অত সহজ নয়। And I don't think I present a facade. আমি মুখোশ পরে থাকি না। এই টলিউডে না, এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এই বন্ধুত্ব, ফ্যামিলি, এই সব আছে, এইগুলো হ্যান্ডেল করতে পারি না। আমার না এত ফ্যামিলি বন্ধু বান্ধব দরকার নেই। সত্যি সত্যি আছে? না মানে ওই আর কি, সিউটো বোধ হয়। তাই আমার না প্রয়োজন নেই ওগুলো। আমি চট করে না কাউকে ফ্যামিলি বলতে পারবো না। আমি তো কাজ করতে যাচ্ছি, কাজটা দারুণভাবে করব, যাতে যে টাকা দিচ্ছে আমাকে আমার সময়ের জন্য, আমার একদম। প্রতিভার জন্য, সে যেন খুশি হয়। আর আমাকে নিচ্ছে কিন্তু আমার ফেস ভ্যালুর জন্য, খানিকটা তো বটেই। যারা বলে আমার ফেস ভ্যালু নেই, তারা জানে আসলে আমার ফেস ভ্যালুটা আছে, স্বীকার করতে ভয় পায়। তাদেরকে রিপ্লাই দাও তুমি? কখনো কখনো দিয়ে দিই, আমার মতো করে, সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে বলি। মিষ্টি করে? মিষ্টি করে না, পরিসংখ্যান দিয়ে, কারণ আমি একটা শিক্ষিত লোক। ইট ইজ, মানে এখন এত বছর পরে না আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ইট ইজ নট অ্যাবাউট আই বিং আ হোমোসেক্সুয়াল, যেটা আমার যৌন পরিচয়, সেটাতে লোকের অসুবিধে হয়। লোকের অসুবিধে হয় আমার ব্যক্তিত্ব, আমার মনন, আমার শিক্ষা, আমার বোধ, আমার সংবেদনশীলতা, আমার সংযুক্ত করার ক্ষমতা, যেটাকে গালভরা ইংরেজিতে ইনক্লুসিভিটি বলে। এগুলো একটু সমস্যা টালিগঞ্জে। টলিউডের বাইরে কম আছে, অনেকটা আছে। দেখেছো? যে কারণে আমি কোনো আমার আমি কোনো বাচিক চক্রের নেই। অনেকে আমাকে বাচিক শিল্পী মানতেই নারাজ। ঠিকই ভাবেন তারা আমি তো আসলে শুধুমাত্র বাচিক শিল্পী নই, কিন্তু তাদের তকমাটা বাদ দিতে, তো দিয়ে দিতে পারবে না। না না, বাদ দেওয়ার কারো ক্ষমতাই নেই। হ্যাঁ, যেভাবে আমাকে বাদ দেওয়া হয়, যে কারণে বাদ দেওয়া হয়, সেগুলো সবটা আমি বুঝতে পারি। কিন্তু আমার সুবিধাটা হচ্ছে যে আমি তো খুব এক্সপেন্সিভ, তাই লোকে একটু হায়ার করতে ভয় পায়। কারণ আমাকে যদি ফোন করে কেউ বলে যে প্লিজ একটু টাকা নেবেন না, আমি কোথায় চ্যারিটি করব আর কোথায় গিয়ে অ্যাপিয়ারেন্স ফিটা নেব না বা নেব, তুমি নিজে ডিসাইড করবে। তো আমি ডিসাইড করব। nobody should decide that for me. আরেকটা প্রবলেম আছে, খুব আত্মবিশ্বাসী লোকদের কোনো মানুষই কোনো ইন্ডাস্ট্রি সহ্য করতে পারে না। কিন্তু তারা কিন্তু সাকসেসফুল হয় এন্ড অফ দ্য ডে। হ্যাঁ হয়, নাহলে ইন্ডিয়ান আর্ট ফেয়ারের উদ্বোধনে কবিতা পড়তে যাওয়ার, মানে কবিতা পড়তে তো
যে কোনো বাচিক শিল্পীকে ডাকা হবে না। আমি পারলাম না যদি, কারণ আমি একটা ভেকেশনে যাচ্ছি, সেটা অন্য কথা। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে তাদের আমন্ত্রণে তো কলকাতার কোনো বাচিক শিল্পী কবিতা পড়তে যায়নি, কখনোই যায়নি। আমি তো গেলাম। আমি তো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেসিডেন্টের অবৈধ সন্তান নই। বিবিসি রেডিও 3-তে চৌরঙ্গি নাটকে 3টে চরিত্রে ইংরেজি ভাষায় অভিনয় করে এসেছি। কলকাতার কোনো বাচিক শিল্পী তো করেনি। যারা আমার যৌন পরিচয় নিয়ে ভীষণভাবে সন্ত্রস্ত থাকে, তাদের ছাত্রছাত্রীদের বলে এর সঙ্গে মিশো না, খারাপ হয়ে যাবে। এরমও বলে না? ওমা, হ্যাঁ বলে। বম্বেতে আমার কাজ যাতে না হয়, একজন শিল্পী দায়িত্ব নিয়ে সেটা করেছিলেন বহু বছর আগে। তার আমাকে পরে আবার ডেকে অনুষ্ঠান করিয়েছে, সেটা অন্য কথা। তিনি এখন আমার পাঠ অভিনয় শুনে মুগ্ধ হয়ে আমাকে জানান, কি রিয়াকশন দাও? থ্যাংক ইউ। শান্ত হয়ে গেছো কিন্তু আগের থেকে অনেক বেশি। না, দুটো শব্দের মধ্যে টার্বুলেন্স থাকে না, কে বলল? বার্গম্যানের ছবিতে তো নীরবতাই একমাত্র বাংময়তা। সেটা বোঝার ক্ষমতা কজনের আছে? সত্যজিৎ রায়ের অরণ্যে দিনরাতিতে কাবেরী বসু যখন এসে শুভেন্দু চট্টোপাধ্যায়কে তার আর্জের কথা বলে, তখন কি তাকে পুরো স্ট্রিপ হতে হয়? হয় না তো। সাটলিটির একটা দাম আছে। প্রেম নিয়ে বললে, খুব বেশি বললে না, খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে গেলে। না, বললাম তো, পুরোটা বললাম। না না না, তুমি বেশ ভারী ভারী ভাবে না, বললে। কিন্তু বিশেষ করে আমার মানে যেটা সত্যি সেটা বললাম। আমার দেখ, আমার কি কোথাও গেছি, এটা কাউকে ভালো লেগেছে, প্রেম হয় না। এখন কি কন্ডিশন? ও, এখন প্রেম I'm আছে না absolutely নেই? single. Absolutely by choice And single. ready to mingle? Not really. It all depends on who's the other person. Not only that, এখন না প্রায়োরিটিস পাল্টে গেছে, অনেস্টলি স্পিকিং। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কিছু মনে করিস না। A lot of men have dicks, they don't have spines. আমার দুটো প্রয়োজন, পুরুষাঙ্গ আর স্পাইনাল কর্ড, দুটো পাওয়া ডিফিকাল্ট। এই পডকাস্টটা এয়ার হওয়ার পর না, তুমি আর আমি দুজনে মিলে যা গালাগালি খাবো, রেকর্ড হয়ে যাবে এটার কিন্তু একটা। সেটা তো সত্যি। একজন পুরুষ মানুষের একজন somebody who is a man, he would have a penis possibly, সাইজ যাই হোক না কেন, কিন্তু স্পাইনাল কর্ডটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই দুটো একসঙ্গে পাওয়াটা তো সহজ নয়। আমার পুরুষ বন্ধুদের দুটোই আছে বোধহয়, আমার ধারণা। আমি যদিও স্পাইনাল কর্ডটাই শুধু দেখতে পাই, কিন্তু থিং ইজ, কারণ আমি তাদের স্পাইনাল কর্ডটুকুই দেখতে চাই, আর কিছু দেখতে চাই না, তাই দেখতে পাই না। বাট দ্য ফ্যাক্ট ইজ, that kind of a human is a rarity. You could find men around. You don't find humans around. বয় আর ম্যান একটা ডিফারেন্স আছে তো, সেটাও কিন্তু এখন খুব ভাবার মতন কথা। না, ওটা ইমোশনাল ম্যাচুরিটি আর খেলাধুলো, শরীরের খেলাধুলো, ইটস অ্যাবাউট ইট। সেখানে বয় আর ম্যানের তো ডিফারেন্স থাকবেই। বেশিরভাগই তো বয় কত কিছু শেখাতে হয় রে জীবনে। এই যে ধরো, তুমি যখন খুব ক্লিয়ারলি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা বললে, প্রচুর ক্রিটিসাইজ হতে হয়েছে তোমাকে। হতে হয়ও। স্ট্যান্ড পয়েন্টটা কিভাবে ধরে রাখলে? কারণ এটা অনেকের জানার কথা, অনেকে এমন আছে যারা তোমার মতন এত স্পন্টেনিয়াসলি, এত স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতে পারে না, তাদের মনের মধ্যেই কথাগুলো থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি দেখতে পাও, তাকে তুমি তো অস্বীকার করতে পারো না। স্ট্যান্ড পয়েন্টটাই তাই। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এই, আমি এটা, আমি এটা, আমি এই, আমি এই মানুষটা। তাই তাকে গ্রহণ না করে তার থেকে পালিয়ে বেরিয়ে তো লাভ নেই। আর কিসের থেকে পালাচ্ছি আমি? নিজের থেকে। কেন পালাবো?
দেখ সঙ্গীতা, আবার বলছি, কোনো মানুষ যদি অ্যান্ড্রোজেনাস হয় সেটা তার শক্তি, তার দুর্বলতা নয়। শেষ কথা। তার জন্য রোল মডেলস এর প্রয়োজন সবসময় হয় না। কখনো আমি হয়, হ্যাঁ হ্যাঁ মানে কখনো কি হয়, বলতো, আমার তো কোনো রোল মডেল ছিল না, তাই আমি জানি না। কিন্তু তুমি অনেকের রোল মডেল। হ্যাঁ, সেটা শুনেছি, সেটা অনেকে এসে বলেছে, আমার ভালো লেগেছে ভাবতে যে আমার বোধহয় ওইটুকুই অস্কার, পদ্মশ্রী, আরও কী সব শ্রী আছে না, বিশ্রী, এগুলো, তো সেসব সেসব পাওয়া হয়ে গেছে আমার। তুমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যে কথাগুলো বলতে পারো, এরকম অনেক 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 মানুষ আছে যারা বলতে পারে না সমাজের ভয়ে। তারা অনেক বেশি সাকসেসফুল, আমি অত সফল নই ইন সার্টেন প্যারামিটার্স। তাতে কি এসে গেল, তাতে তো অসুবিধা নেই। মানে সাফল্যের মাপকাঠি কি কি, মানে যেগুলো ইউজুয়াল মাপকাঠি, বাড়ি, গাড়ি, পরকিয়া, পরকিয়াটাও তো সাফল্যের মাপকাঠি। আমার মাপকাঠিগুলো আলাদা। আমার কাছে ছোট্ট কথা বলছি, I've dated 2 married men in my life. একজন আমাকে ঠকিয়েছিল। তার স্ত্রীকে ফোন করে আমি বলেছিলাম যে আমি কিন্তু ওকে বাড়ি পাঠাবই তোমার কাছে, বিকজ আমার কাছে আর কোনো কালমিনেশন নেই। ভালোবাসাটা সত্যি, দ্যাটস অ্যাবাউট ইট, বাকিটা সর্বৈব সত্যি। এবং সেখানে যদি কোনো রকম টার্বুলেন্স বা অসুবিধে হয়, ইউ উইল লেট মি নো। বাট দিস ম্যান অ্যান্ড ওম্যান ওয়াজ প্যাক্ট। তাদের কাছে সুজয় প্রসাদ চ্যাটার্জির হ্যালোটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস, and he cheated on me. Over. আরেকটি ছেলে, যার স্ত্রী কিছু কিছু সমস্যা আছে, সে একজন হ্যান্ডস অন বাবা, তার সঙ্গে আমার 4 বছরের সম্পর্ক ছিল, সে আমাকে ঠকায়নি। আমি সব জেনে শুনে তাকে ভালোবেসেছিলাম, রোম্যান্টিক্যালি ভালোবেসেছিলাম। মা মারা যাওয়ার কিছু মাস পরে তার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমি ওই রোম্যান্টিক সম্পর্ক থেকে বেরিয়ে আসি। এই প্রথম আমার একজন প্রাক্তন আমার সাংঘাতিক বন্ধু, এই বন্ধুত্ব কিন্তু আমার কারো সঙ্গে আর নেই। একটা চূড়ান্ত মিউচুয়াল রেসপেক্ট রয়েছে তার মানে। সাংঘাতিক। নীলাঞ্জন নাম নিয়ে বলছি, নীলাঞ্জন আমাকে যা রেসপেক্ট দিয়েছে, আমাকে কোনো পুরুষ বন্ধু সেটা দেয়নি। মানে পুরুষ বন্ধু নয়, প্রেমিক পুরুষ দেয়নি। পুরুষ বন্ধু আমাকে খুবই রেসপেক্ট করেছে, আমি অর্জন করেছি। ওই ওই যে কিনতে পাওয়া যায় না, অ্যাওয়ার্ডস নয় তো, মিডিয়া স্পেস নয়, কিনতে পাওয়া যায় না। ছোট ছোট কথা তীরের মতো বিঁধবে এসে, তাই না? না না, যা সত্যি তাই বললাম। তো ওগুলো তো স্লটস নয়, কিনতে পারা যায় না, অর্জন করতে হয়। ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। গণ্যমান্য চিত্র পরিচালক হোক, উদ্যোগপতি হোক, খেলোয়াড় হোক, চিত্রকর হোক, ভাস্কর হোক, যেই হোক, বিশ্বাস আর সম্মান অর্জন করতে হয়। এই মানুষটি সঙ্গে আমার গভীর বন্ধুত্ব, বাকিরা আমার উপরে শুধু কন্ডিশনস চাপিয়ে গেছে। আমি আর কোনো কন্ডিশনসে জীবন কাটাই না। এটা মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন নয়। আমার জীবনটা কন্ডিশনস অ্যাপ্লাই লেখা থাকবে নিচে। এখন তো প্রত্যেকটা সম্পর্কই খানিকটা সেরকম। সেটা তাদের সমস্যা। আমি তো রামমোহন রায় নই, সুজয় প্রসাদ চ্যাটার্জি।
সব কিছু দায়ভার তো আমার নয়, তার যেভাবে জীবনটা চাইবে। আমি যা যা চাই আমি কি তা পাই? এই যে আমি জর্জ ক্লুনির সঙ্গে প্রেম করতে চাই, জর্জ ক্লুনি কি ধরা দেয়? অরুণোদয় সিং এর সঙ্গে প্রেম করতে চাই, তার কি ধরা দেয়? সামনে এলে কি যারা করবে, দেয়। ভেবেছো কখনো? অরুণোদয় সিং এর সামনে এলে, অরুণোদয় সিং তো কবিতা লেখেন, আমি বইটা নিয়ে যাব, সই করাবো, এবং তাকে বলবো আমি তোমাকে কবিতার মতো ভালোবাসি। জর্জ ক্লুনিকে দেখে আমি খুব খুব ব্লাশ করব। আমার এমনিতে একটু সল্ট অ্যান্ড পেপারের প্রতি হালকা চাপ আছে। বল। কিছু একটা পড়ে শোনাও আমাদের, তোমার প্রিয়। আমি জয় গোস্বামীর প্রাক্তন কবিতাটা পড়ে শোনাচ্ছি। অনেকেই পড়েছেন এই কবিতা, বিভিন্নভাবে পড়েছেন, সিনেমায় ব্যবহৃত হয়েছে। আমি তো অন্যভাবে পড়ি, তাই পড়তে ইচ্ছে করলো। দেখ তোর কোনো প্রাক্তনের স্মৃতি মনে পড়ে কিনা। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি, না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগ্গার মা কটায় আসে? আমায় ভরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন, ক্যাটক্যাটে সেই নীল রংটা। নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা থেকে দেখতে পেতাম। রিক্সা থামলো। অফিস থেকে বাড়িয়ে আসে, নাকি সোজা আড্ডাতে যায়? তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন? ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন, তিনকুলে তো কেউ ছিল না, এক্কেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? শান্ত হয়ে গেলাম, সত্যি কথা, চুপ হয়ে গেলাম। এরকম কিছু শোনার পর না সত্যি বলার মতো কিছু থাকে না, জানো তো। মানে তুমি যেরকম বললে না, মানুষ কিছু না কিছু ভাবতে শুরু করবেই, কিছু করার নেই। হ্যাঁ, এই কবিতাটা না আমার কাছে খুব নিছক নস্টালজিয়ার কবিতা নয়। একটা ইচ্ছে পূরণ আছে তার সঙ্গে। ইচ্ছে পূরণের সঙ্গে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গভীর দুঃখ এবং দ্বৈরথ। এই প্রশ্নটা শেষে গিয়ে করে কার গায়ে হাত তোলে এখন, তার আগে একটা দ্বৈরথ। কার গায়ে হাত তোলে এখন? চিন্তা, অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কিন্তু সব সময় হাত তোলা নয় গায়ে। প্রশ্নটা যখন ও করে কার গায়ে হাত তোলে এখন, এগুলো আবৃত্তিকাররা শেখায় না, জীবন শেখায়। এক্সপিরিয়েন্স। যে বাড়িতে অনেকদিন ডোমেস্টিক ভায়োলেন্স দেখেছে আমার মতো, সে জানে গায়ে হাত তোলার কষ্টটা
গায়ে না হাত তোলার কষ্টর থেকে অনেক অনেক কম। বলে দিয়েছি যা বলার। ভালো থাকো সুজয়দা, হ্যাঁ, আমি এটাই বলবো। তুইও প্রচন্ড ভালো থাকিস, and I wish you all the best with your podcasts. I hope you do a swell job. এবং একটা কথা ঠিক যে তোর পডকাস্টে এসে আমার খুব ভালো লেগেছে একটা কারণে, we don't have a structure and I wasn't asked boring questions. I'm very proud of that and proud of you. থ্যাংক ইউ সো মাচ। Thank you.